আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা টিভির বিজনেস জাংশন অনুষ্ঠানে। আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন একজন পেশাজীবীর সাথে যিনি ব্যবসায়িক আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে ট্যাক্স কমপ্লায়েন্স পর্যন্ত সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি একজন লাইসেন্সধারী সিপিএ, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। আমরা জানব সিপিএ কী কাজ করে, ব্যবসাকে সঠিক আর্থিক পথে এগিয়ে নিতে একজন সিপিএ কীভাবে সহযোগিতা করতে পারে এবং সিপিএ কেন প্রয়োজন হয়। পরিচয় করিয়ে দিচ্ছি নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত ইয়াং এনার্জেটিক পারসন সিপিএ জাকির চৌধুরীর সাথে। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আবির ভাই আপনাকে। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানটা শুরু করতে চাই একদম একেবারে ব্যক্তিগত পর্যায়ে আপনার সম্পর্কে কিছু জানবার আগ্রহ থেকেই। আসলে আপনার এই যে সিপিএ হওয়ার একদম প্ল্যানটা আমাদের সাথে একটু শেয়ার করবেন? শিওর। এই পেশায় কেন এলেন? আমি যখন ছোট ছিলাম তখন আমি অলওয়েজ ম্যাথকে লাভ করতাম। ওকে, বুঝছেন? সো আই ওয়াজ লাইক ভেরি গুড অ্যাট ম্যাথ অলওয়েজ। যখন ইন্টারমিডিয়েট যখন আমি পরীক্ষা দিলাম, এসএসসি এইচএসসি যখন পরীক্ষা দিলাম তখন অ্যাকাউন্টিংয়ে আমি এ প্লাস, তখন এ প্লাস পাওয়াটা খুবই টাফ ছিল, বাট আমি পেলাম। এরপরে আমি আবার অ্যাকাউন্টিংয়ে অনার্সে ভর্তি হলাম সিলেট মদন মোহন কলেজে। বাট ওইখানে 2 বছর কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার ডাইভার্সিটি ভিসা লেগে যায়, আমি চলে আসি আমেরিকাতে। যেহেতু ম্যাথ ভালোবাসতাম, অ্যাকাউন্টিংয়ে লেখাপড়া ছিল, আমি মনে করছি যে অ্যাকাউন্টিংয়ে যদি এখানে আবার কন্টিনিউ করি আমার জন্য পথটা ইজিয়ার হবে। আপনারা জানেন যে নতুন একটা দেশে আসলে কত হার্ড টাইম মানুষের যায়। সো এর থ্রুতে আমি বরুক কলেজে অ্যাডমিশন নেই এজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে। তখন একটা টিচার, আমার ট্যাক্স সেশনের একটা টিচার ছিল, যে আপনারা যদি সম্মান পেতে চান, ডাজেন্ট ম্যাটার আপনি অ্যাকাউন্টেন্ট কতটুকু বা কত এক্সপিরিয়েন্স, ওয়ান্স ইউ বিকাম এজ এ সিপিএ দের ইজ নো বাউন্ডারি। আপনার এক হলো সম্মান, 2 হলো গিয়ে আপনার জবের ক্ষেত্রে নো ওয়ান ক্যান বিট ইউ। তারপরে এই ধরনের ওনার কথা শুনে আমি ইন্সপায়ারেশন হয়ে তারপরে আমাদের তখন বাংলাদেশি কয়েকজন হাতে গোনা কয়েকজন সিপিএ ছিলেন, যেমন ইয়াকুব, এখান, তারপরে হলো গিয়ে আপনার রফিক, যে আপনার ব্রুকলিনের, রাইট। সো তার হাতে গোনা কয়েকজন ছিলেন। তখন আমরা যখন নতুন আমেরিকাতে আসছি, যখন আমাদের নিজের ট্যাক্স ফাইলের জন্য আমরা যখন ট্যাক্স প্রিপেয়ারের কাছে যেতাম, অনেক কোয়েশ্চেনের আনসার আমরা নিজেও পেতাম না। সো এই দিক থেকে এগুলোর থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমি মনে করলাম যে ওকে, আই ওয়ান্ট বিকাম এজ এ সিপিএ। কারণ হল নট অনলি বিকজ অফ আই লাভ ইট, বিকজ আই ওয়ান্ট হেল্প মাই কমিউনিটি। যেমন ওর বিকাম এজ এ, মানে আপনার কোনো একটা বিজনেসের একটা সাকসেস পার্টনার হিসেবে। আপনারা জানেন যে একজন সিপিএ একটা বিজনেসকে আপ করতে অনেকভাবে হেল্প করে, যেটা আমরা পরবর্তীতে আলাপ করব। বাট যখন আমি দেখলাম আমাদের কমিউনিটিতে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টিংয়ের সংকট, নট অলওয়েজ অ্যাভেলেবল, অথবা আমাদের ট্যাক্স প্রিপেয়ারাররা ঠিকমতো আমাদের ক্লায়েন্টের আনসার দিতে পারতেছে না, লাইক উইথ মি, যেমন আমি আই ওয়াজন্ট স্যাটিসফাইড উইথ মাই কোয়েশ্চেন আনসার। তখন আমি থিঙ্ক করলাম যে না, এই পেশায় আমাদের আরও এমপ্লয়মেন্ট দরকার, যাতে আমরা যদি এটা আগায় আসি। ইটস ভেরি ইম্পর্টেন্ট ট্যাক্সেশন একটা জিনিস। সো এখানে যদি আমরা আসি তাহলে আমরা উই ক্যান ডেফিনেটলি আমাদের বাংলাদেশি বিজনেস ওনার বা বাংলাদেশি আপনার যারা মনে করেন ইনভেস্টর আছেন, তারা কিন্তু ডেফিনেটলি দে ক্যান বেনিফিট ইট। এই থ্রুতে আমি নিজে প্রেরণা বা মোটিভেটেড হয়ে দেন আই বিকাম এজ এ সিপিএ। চমৎকার। আমাদের একদম একেবারে ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনে, ফিনান্সিয়াল জায়গাটাতে একজন সিপিএর তো আসলে মানে অসাধারণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই সম্পর্কে আজকে আমরা আসলে জানবো। আসলে সিপিএ মূলত কী কাজ করে? আমরা আসলে মনে করি বোধহয় একজন সিপিএ দরকার শুধু যখন আমরা ট্যাক্স ফাইল করবো বা ট্যাক্স সংক্রান্ত সকল তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু এর বাইরে তো নিশ্চয়ই অনেক বিষয় রয়েছে একজন সিপিএর কাজ। একটু যদি বলেন। শিওর। আমাদের একটা কমন মিসকনসেপ্ট হয়, যেমন আমরা যদি কোনো ট্যাক্স প্রিপারেশনের সেন্টার যদি দেখি, আমরা মনে করি ও যে সিপিএ, রাইট? বাট মানে সিপিএ হতে গেলে যে স্টেপগুলো আপনাকে নিতে হবে সেটা যদি আমি একটু মানে আলোচনা করি তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন সিপিএ হতে গেলে আপনাকে ইদার MBA অথবা মাস্টার্স অথবা 150 কলেজ ক্রেডিট। 150 কলেজ ক্রেডিট মিনস হলো আপনি ব্যাচেলর করবেন যখন, তখন আপনার 120 ক্রেডিট হবে, তখন আপনি এডিশনাল আরও 30 কলেজ ক্রেডিট আপনার কমপ্লিট হতে হবে, তখন আপনি এডুকেশন ওয়াইজ আপনি কোয়ালিফাইড টু বিকাম এজ এ সিপিএ। দেন আপনাকে 4টা খুবই হার্ড এক্সাম
দিতে হবে আপনাকে সিপিএ টেস্ট বলে। এটাতে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, রেগুলেশন, বিজনেস, তারপরে অডিটিং, অল দোজ 4টা এক্সাম যখন আপনি পাস করবেন তখন কিন্তু আপনার এক্সাম পার্ট শেষ। তারপরের সেকশন হলো কি আপনার এক্সপিরিয়েন্স, যেমন আপনার ডাক্তারের ক্ষেত্রে আমরা ইন্টার্নি বলি না, এইখানে হলো আপনার সিপিএর জন্য আপনি অ্যাটলিস্ট 1 ইয়ার আরেকজন সিপিএর আন্ডারে আপনাকে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো প্রথম হলো এডুকেশন, সেকেন্ড হলো এক্সাম, আর থার্ড হলো গিয়ে এক্সপিরিয়েন্স। দেন আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলে ইফ ইউ গেট এ লাইসেন্স দেন ইউ বিকাম এজ এ সিপিএ। নাও এটা কেন বললাম, বিকজ হলো গিয়ে তখন আমরা যখন যদি দেখি একজন ট্যাক্স প্রিপেয়ারার, রাইট, সো একজন ট্যাক্স প্রিপেয়ারার হতে গেলে কি যোগ্যতা লাগে? অনলি ন্যূনতম 18 ইয়ার্স ওল্ড, অ্যান্ড দেন আপনার নট ইভেন হাই স্কুল ডিপ্লোমা, আপনি জিইডি কমপ্লিট, অ্যান্ড দেন আপনার ট্যাক্সের একটু নলেজ থাকলে 3-4 মাসের একটা কোর্স করলে আপনি কিন্তু ট্যাক্স প্রিপেয়ারার হয়ে যাচ্ছেন, রাইট? সো দ্যাট ট্যাক্স প্রিপেয়ারার ভার্সাস এ সিপিএ, মানে ইটস এ হিউজ ডিফারেন্স। এখন কাজের দিকে আসি আমরা, রাইট? ট্যাক্স প্রিপেয়ারার তারা এই ট্যাক্সটা প্রিপেয়ার করতে পারে, বাট তারা কোনো ক্লায়েন্টের কে রিপ্রেজেন্ট করতে পারে না আইআরএস, বুঝছেন? রিপ্রেজেন্ট করতে পারে সিপিএ অথবা ইএ, যেটা এনরোলমেন্ট এজেন্ট। তারা এই 2 ধরনের প্রফেশন কিন্তু ক্লায়েন্টকে আইআরএস এর সামনে রিপ্রেজেন্ট করতে পারে। দেন তখন আসলো আপনার ইএ, রাইট? ইএরা কিন্তু কোনো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে পারে না, বাট একজন সিপিএ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করে তারপরে আপনার অডিট রিপোর্টটা ইস্যু করে। সো দ্যাট মিনস সিপিএরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আইআরএস এর রিপ্রেজেন্টেটিভ, দেন ট্যাক্স রিটার্ন, আরও যদি অন্যান্যগুলো বলেন তাহলে হলো কি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, তারপরে হলো কি আপনার ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স স্ট্র্যাটেজি, তারপরে ইন্টারনাল কন্ট্রোল, বিজনেস একটা কীভাবে রান করবে, অল ধরনের বাস্ট এক্সপিরিয়েন্স অথবা বাস্ট টাইপস অফ জব আপনার একজন সিপিএ সার্ভিস দিয়ে থাকে। সো সিপিএরা কী করতে পারে? নট অনলি ট্যাক্স রিটার্ন মে বি তাদের পুরোপুরি কাজের অনলি 5%, বা তাদের 95% আরও কাজ আছে যেটা আমরা সচরাচর চোখে দেখি না, বাট দে ক্যান ডু, লাইক মানে ওয়ান্স ইউ বিকাম এ সিপিএ আপনার কাজের পরিধি কিন্তু আনলিমিটেড, দেয়ার ইজ নো লিমিট। যেটা ইএতে আছে অনলি আপনি ট্যাক্স রিটার্ন করতে পারবেন এবং আপনার আইআরএস এর সামনে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারবেন, ওর 2-1টা ট্যাক্স প্ল্যানিংটা আপনি দিতে পারবেন। বাট সিপিএ হলে ওই কাজ তো করতে পারবেন, সাথে সাথে একটা বিজনেসের অডিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে পারবেন এবং একটা রিপোর্ট ইস্যু করতে পারবেন। ইয়ে হতে গেলে কি করতে হয়? ইয়ে হতে গেলে আপনার একটা আইআরএস এর একটা এক্সাম দিতে হয়, আই বিলিভ, মানে ব্যাচেলর কমপ্লিট করতে হয়। ব্যাচেলর কমপ্লিট করার পরে দেন আপনার শুধুমাত্র আইআরএস এর একটা এক্সাম, যেটা অনলি ট্যাক্সেশন। বাট সিপিএর জন্য ওই ট্যাক্সেশনের সাথে সাথে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, তারপরে বিএসসি, অল আদার অডিটিং, অল আদার দিতে হয়, যেটা আপনার ইয়ের জন্য লাগে না। ইয়ে ইজ অনলি, তারা কিন্তু ফোকাস করে ট্যাক্সেশনের ব্যাপারে, ট্যাক্স কীভাবে চলে, ট্যাক্স কোড কী চেঞ্জ হচ্ছে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স, পার্টনারশিপ ট্যাক্স, এক্সেট্রা। এর সাথে যদি একটু সম্পূরক প্রশ্ন করি, সেটা হচ্ছে সিপিএ এবং একজন সাধারণ অ্যাকাউন্টেন্টের মধ্যে পার্থক্যটা কি? যদি আমরা সহজ কথায় বলি, লাইক এ সিপিএ ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট, বাট অ্যান অ্যাকাউন্টেন্ট ইজ নট এ সিপিএ, রাইট? বিকজ হলো গিয়ে আপনার অ্যাকাউন্টেন্ট হতে গেলে আপনি একটা যে কোনো একটা কলেজের ডিগ্রি, অ্যাকাউন্টিং এর কিছু কাজ কর্ম, কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকেন, এনিওয়ান ক্যান বিকাম এজ অ্যান অ্যাকাউন্টেন্ট, রাইট? বাট টু বি এ সিপিএ, যে আগের রিকোয়ারমেন্ট বললাম, মাস্টার্স অথবা এমবিএ অথবা 150 কলেজ ক্রেডিট, 4টা এক্সাম, দেন ওয়ার্ক আন্ডার এ সিপিএ অ্যাটলিস্ট 1 ইয়ার, দেন ইউ বিকাম এজ এ সিপিএ। চমৎকার, চমৎকার। একজন সিপিএ একজন ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আসলে কিভাবে সহযোগিতা করে, এবং কোন ধরনের ব্যক্তি বা কোন ধরনের প্রতিষ্ঠান সাধারণত সিপিএর সেবা গ্রহণ করে থাকে, এটা যদি একটুখানি বলতেন। সো আমি লেট মি আনসার আপনার লাস্ট কোয়েশ্চেনের আনসারটা প্রথম দিই, যে কোন ধরনের বিজনেস সিপিএর আনসারটা দেয়, রাইট? এটা যদি আপনি দেখেন, লাইক আপনার মানে সব ধরনের বিজনেসের কিন্তু অ্যাকাউন্টিং দরকার, সব ধরনের বিজনেসের কিন্তু ট্যাক্সেশন দরকার। এখন বিজনেসটা হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে 99 সেন্স, হতে পারে গ্রোসারি, হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে আপনার হসপিটাল, হতে পারে নার্সিং হোম, হতে পারে ডক্টরের অফিস, ডেন্টিস্ট অফিস, হোয়াট এভার ইট ইজ, আপনি রিয়েল এস্টেট অফিস, মানে কোনো ধরনের সবার কিন্তু আপনার সব ধরনের বিজনেসে কিন্তু ট্যাক্সেশন লাগে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যাকাউন্টিং লাগে। সো দ্যাট মিনস সিপিএদের জবস আর অ্যাভেলেবল, বিকজ হলো কি আপনি কোনো একটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক না, ডাজেন্ট ম্যাটার আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রি থাকুক না কেন, ইউ নিড এ সিপিএ। সো এটা হলো কি আপনার কোয়েশ্চেনের আনসার, সেকেন্ড কোয়েশ্চেনের আনসার, যে সিপিএ কোন কোন ধরনের বিজনেস, ইটস অল ওভার, রাইট?
আরেকটা কোয়েশ্চেন, যেটা প্রথম কোয়েশ্চেনটা ছিল আপনার ব্যক্তি পর্যায়ের কথা বলছি, যে একজন ব্যক্তিও আসলে একজন সিপিএর দ্বারস্থ কেন হবে? রাইট, সো ডেফিনেটলি কারণ হলো কি, যেমন আপনি সিপিএ তাদের নলেজ থাকে একবারে টাফ, বিকজ দে হ্যাভ টু গো থ্রু আপনার অল দোজ রিকোয়ারমেন্ট এবং আপনার কন্টিনিউইং এডুকেশন করতে হয়। সো যখনই আপনার একজন সিপিএর কাছে যাবেন, সো দ্যাট মিনস লাইক মানে সামওয়ান ইজ এ নলেজেবল, সামওয়ান ইজ এ বিয়ন্ড দ্য অ্যাবাউট, রাইট? তখন আপনার কোয়েশ্চেন হতে পারে যে ওয়েল সিপিএরা কি মিস্টেক করে না? ইয়েস দে ডু, বিকজ লাইক অল আর হিউম্যান, সো দে অলসো মেক সামটাইমস মিস্টেক, বাট the percentage right of making সিপিএরা অনেক কম মিস্টেক মেক করে, যেটা নর্মাল পার্সনে অনেক বেশি করে, রাইট? সো কেন আপনি সিপিএর কাছে যাবেন? বিকজ হলো গিয়ে আপনার যখন আমরা যদি ট্যাক্স নিয়ে আলোচনা করি, যেমন আপনি যখন ট্যাক্স রিটার্ন করেন, আপনার কী কী ইনফরমেশন দেওয়া লাগে? আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রাইট? আপনার রাউটিং নাম্বার, সোশ্যাল সিকিউরিটি, তারপরে হলো আপনার ইনকাম, রাইট? সো দ্যাট মিনস লাইক আপনি কিন্তু আপনার ব্যাকবোন, যেটাকে বলা হয় বডির ব্যাকবোন অথবা ফাইন্যান্সিয়ালের ব্যাকবোন, কিন্তু আপনি আরেকজন পার্সনকে দিয়ে দিচ্ছেন, রাইট? সো যখন আপনি আরেকজন পার্সনকে দিবেন, উনি যদি টেক কেয়ার ঠিক মতো করতে না পারে, দেন দিস ইজ এ রিস্ক। এখন কোয়েশ্চেন হলো কি, আপনি বলবেন যে টেক কেয়ার কীভাবে করবে অথবা কে করতে বাধ্য, রাইট? কে করতে বাধ্য? এই ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি সবসময় দিই, যে একটা বাইসাইকেলিস্ট ভার্সাস একটা গাড়ির ড্রাইভার, রাইট? একটা বাইসাইকেলিস্ট দেখেন তো মানে অনেক সময় লাইট মানে না, তারপরে উল্টা পথে চলে যায়, ওয়ান ওয়ে। কেন? বিকজ পুলিশ যদি তাকে ধরে, মেবি $50 একটা টিকিট দেবে, নাথিং এলস, হি ডাজন্ট হ্যাভ টু লুজ মাচ, রাইট? বাট একটা ড্রাইভারের যদি লাইসেন্স যদি চলে যায়, তাহলে মানে হি লুজ এ লট, রাইট? সো সেম থিং এইভাবে যখন একজন সিপিএ ইচ্ছা করে যদি কোনো একটা মিস্টেক করতে যায়, তখন থিঙ্ক করবে যে তার লাইসেন্সটা ইজ ওয়ার্থ মোর, যার কারণে এটা করতে যাবে না। ও এক, দুই হলো গিয়ে কোনো আপনার ইললিগাল কোনো সাজেশনও দিবে না, যে মানে এটা করা উচিত, এটা করা উচিত, বিকজ হিজ লাইসেন্স উইল বি ইন ট্রাবল। সো দ্যাট মিনস আপনি যখন একজন সিপিএর কাছে যাবেন, থিওরিটিক্যালি আপনি মনে করবেন যে লাইক ইউ আর অন দ্য বেটার হ্যান্ড, যাতে ইন্টেনশনালি কেউ কোনো কিছু আপনাকে নষ্ট করবে না, এক, আপনার ইনফরমেশন সেফগার্ড রাখবে, দুই হলো গিয়ে ইললিগালি আপনাকে বেশি রিফান্ড এনে তারপরে আইআরএস কাছ থেকে চিঠি এসে ফাইন এবং পেনাল্টি দিতে বাধ্য করবে না। সো মানে অল দোজ থিংস কিন্তু একজন সিপিএ থিঙ্ক করে কাপল টাইমস বিফোর ডুইং এনিথিং। ফিনান্সিয়াল প্রোটেকশনের জায়গাটা আসলে একজন সিপিএ যদি সঙ্গে থাকে, তাহলে তো এবার সব ধরনের আসলে পরামর্শগুলো আমরা সিপিএর কাছ থেকে তো ডেফিনেটলি পেতে পারি আর কি। ডেফিনেটলি। আচ্ছা, একদম একেবারে স্টার্ট আপ বিজনেস যারা করে, একদম একেবারে নতুন ব্যবসার ক্ষেত্রে তো আপনার তো ফিনান্সিয়াল একদম স্ট্রাকচারটাও তো আপনার সেট আপে সহযোগিতা করে। ডেফিনেটলি। সো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা করবেন বা মানে রিসেন্টলি শুরু করছেন, সো তাদের একটা এক্সাম্পল অথবা একটা মিস্টেক হয় যে তারা অনেক সময় লিগ্যাল এন্টিটি টাইপস বুঝতে পারে না। লিগ্যাল এন্টিটি টাইপ বলতে কোন ধরনের বিজনেস আমি ওপেন করব, রাইট? সি কর্প, এস কর্প, এলএলসি, এলএলপি, অল দোজ ডিফারেন্সটা অনেকে বুঝে না, বা মানে ট্যাক্স ওয়াইজ কোনটা আসলে ট্যাক্সের ক্ষেত্রে বেটার হবে অথবা বেটার হবে না, সেটা অনেকে বুঝে না। সো না বুঝে তারা ইদার সি কর্প অথবা এলএলসি ওপেন করে, তখন দেখে যে না আমার অন্যটা হইলে ভালো হইতো, বিকজ অফ আমার এই ইন্ডাস্ট্রি কিন্তু আপনার ডিফারেন্ট টাইপস অফ ইন্ডাস্ট্রি, নট দ্যাট টাইপস অফ ইন্ডাস্ট্রি। সো এইটা হলো যারা স্টার্ট আপ যারা আছে তাদের আসলে এখন কী করা উচিত, রাইট? তো সো দে শুড সিক, মানে তারা একজন সিপি অথবা ফাইন্যান্সিয়াল প্ল্যানার অথবা লাইক আপনার ইএ হতে পারে, তাদের সাথে একবার বসা উচিত, বসে তাদের যে এক্সপ্রেস বা ইন্টারেস্টটা বলা উচিত যে কোন ধরনের বিজনেস করতে চাচ্ছে, কোন এরিয়াতে করতে চাচ্ছে, বেসড অন দ্যাট তারা কোন ধরনের লিগ্যাল স্ট্রাকচার অথবা এন্টিটি তারা সাজেস্ট করে। কারণ হলো কি আপনার একজন ট্যাক্স ওয়াইজ আপনি যদি লিগ্যাল এন্টিটি ঠিক মতো করে আপনি যদি সেট আপ না করেন, দেখবেন আপনি অনেক ট্যাক্স ওভার দিচ্ছেন ভার্সাস আপনার একটা ফ্রেন্ড জাস্ট লাইক স্ট্রাকচারটা ঠিক করার কারণে ও কিন্তু অনেক ট্যাক্স সেভ করবে। আপনি মনে থাকবেন যেমন আপনার আমাদের কারেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প একটা বছরে উনি কিন্তু অনলি $750 ট্যাক্স দিচ্ছেন ওনার পার্সোনাল, রাইট? সো এখন আমরা বলতে পারি যে মেবি দেয়ার ইজ সামথিং রং, এখানে হয়তো বা কোনো একটা রং হতে পারে, কারণ না হলে ওনার মতো ওয়েলথি পার্সন কীভাবে $750 ট্যাক্স পে করে। এর আনসারে উনি কী বলছেন জানেন? উনি বলছেন যেমন যে ট্যাক্স কোড অথবা আইআরএসের ট্যাক্স কোড যারা অথবা ল যারা বানায়, রাইট, আমি শুধুমাত্র তাদেরকে ফলো করছি, বিকজ অল আই ডিড, আমি অল ট্যাক্স লুপহোল অথবা ট্যাক্স লটা পড়ে বুঝে
অথবা আমার যে ট্যাক্স অ্যাটর্নি আছে তারা পড়ে বুঝে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং অ্যাপ্লাই করে আমি কিন্তু $750 দিতে সক্ষম হয়েছি। সো আপনারা যদি বলেন আমি রং, দ্যাট মিনস IRS ইজ রং, অথবা আপনাদের লতে কোনো সমস্যা কারণ আছে। এই লুফলগুলো কেন ছিল জন্য তো আমি সুযোগটা গ্রহণ করেছি। দ্যাট ইজ এক্স্যাক্টলি মাই। সো এখন আপনার কোয়েশ্চেন হলো যেমন আপনার যে একজন স্টার্ট আপ অথবা একজন মানুষ যখন বিজনেস করতে যাবে তখন এই লুপহোলগুলো তাদের জানা উচিত যে কিভাবে তারা আসলে ট্যাক্স সেভ করবে অথবা তারা ট্যাক্স রিফান্ডটা বেশি পাবে। মানে একজন সিএর আসলে আমাদের জীবনের ভূমিকা শুধু ট্যাক্স সিজনই নয়, সারা বছর ধরে, স্পেশালি যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে তো মানে ডেফিনেট এটা। আচ্ছা, একদম ব্যবসার আর্থিক কাঠামো, মানে যেমন ধরেন ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ তো রয়েছে চার্ট অফ অ্যাকাউন্টস বা COA-টা কি আসলে? সো চার্ট অফ অ্যাকাউন্ট হলো গিয়ে আপনার একটা বিজনেসের যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি রেডি করবেন অথবা বানাবেন তখন ওই যে ট্রায়াল ব্যালেন্সে কিছু একটা অ্যাকাউন্ট থাকে, যেমন আপনার হতে পারে ইকুইপমেন্ট, হতে পারে আপনার ল্যান্ড, হতে পারে আপনার ব্যাংক ব্যালেন্স, এক্সপেন্সের দিকে হতে পারে আপনার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ফোন বিল, তারপরে হলো গিয়ে আপনার ইকুইটি, ক্যাশ ফ্লোর ক্ষেত্রে হলো গিয়ে ক্যাশ অন হ্যান্ড। অল দোজ অ্যাকাউন্টকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্ট। এখন এই চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু বেসড অন দ্য ইন্ডাস্ট্রি অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিছু প্রি সিলেক্টেড করা থাকে। দেন আপনি আপনার বিজনেস অনুযায়ী আপনি এটা অ্যাড করবেন, মডিফাই করবেন আপনার বেসড অন আপনার ইন্ডাস্ট্রি, রাইট? সো এই চার্ট অফ অ্যাকাউন্ট যদি আপনি ঠিক মতো যদি সেট আপ না করেন তাহলে আপনি একটা এক্সপেন্সকে অন্য এক্সপেন্স হিসাবে ক্যাটাগরি করতে বাধ্য বা করে ফেলবেন। যখনই আপনি একটা এক্সপেন্সকে অন্য এক্সপেন্স হিসাবে কাউন্ট করবেন তখন আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা রং। আর যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা রং হবে তখন আপনার ট্যাক্স রিটার্ন ইজ রং। বুঝছেন কি বলছি? তখন এটা প্রবলেমটা কী হবে, যখন সে ফর এক্সাম্পল আপনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের চার্ট অফ অ্যাকাউন্ট আছে, বাট এখানে অ্যাডভার্টাইজিং এবং ইন্স্যুরেন্স দুটোটা আপনি কিন্তু একটা অ্যাকাউন্টে রেকর্ড করছেন অ্যাডভার্টাইজিং, রাইট? এইভাবে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি এবং এইভাবে কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিটেড। যদি IRS আপনার এটা অডিট করে তখন বলবে যে গিভ মি, আপনার প্রুফ দেন যে আপনার এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের। তখন যদি আপনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের ইনভয়েস প্লাস ইন্স্যুরেন্সের ইনভয়েস দেন তখন IRS বলবেন নো, বিকজ হলো গিয়ে আপনি অ্যাডভার্টাইজিং ছিল আপনার এত, ইন্স্যুরেন্স ছিল এত, সো ইন্স্যুরেন্স যেহেতু আপনি কাউন্ট করেন না এখানে আমরা নেব না, অ্যাডভার্টাইজিং যেটা আপনি কাউন্ট করছেন এটা থেকে আরও কম নেব। যখনই এক্সপেন্সটা কম নেবে তখন আপনার ইনকামটা বেড়ে যাবে, আর ইনকামটা যখন বেড়ে যাবে তখন আপনাকে ট্যাক্স বেশি পে করতে হবে। এর জন্য চার্ট অফ অ্যাকাউন্ট ঠিকমতো সেট আপ করা very important for the financial statement, very important for the tax return। কেননা এটা যদি ঠিকমতো করেন আপনারা তাহলে আপনারা অডিট হওয়ার সম্ভাবনা থেকে কমে যায়, আপনার অডিট হওয়ার সম্ভাবনা থেকে কমে যায়। মানে COA যদি আমাদের একদম ভুলভাবে আমরা সেট আপ করি সেটা ব্যবসায় একটা মানে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। আপনি নাম্বার 1 বললাম আপনি অডিটে পড়ে যাওয়ার সম্ভাবনা রিস্ক হাই থাকবে। 2 হলো গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ রং, কারণ লাগে আপনি একটা এক্সপেন্সকে ওভার এস্টিমেট করে ফেলবেন আর একটা এক্সপেন্সকে কম করতে পারবেন না। সো এখন একটা জিনিস হতে পারে যেমন সে ফর এক্সাম্পল আপনি ঠিকানাতে কাজ করেন, সো ঠিকানা দেখবে যে তাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এত বেশি হলো কেন, হুইচ ইজ নট ট্রু, বিকজ তাদের ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কিন্তু অ্যাডভার্টাইজিংয়ে অ্যাড হয়ে গেছে, রাইট? সো থিঙ্ক অফ ইট দ্যাট আপনার মানে আপনার ওনার অফ দ্য ঠিকানা তারা কিন্তু ঠিক মতো ডিসিশন নিতে পারবে না যে নেক্সট ইয়ারে আমরা কি এত অ্যাডভার্টাইজিং রাখবো নাকি কম করে রাখবো, বিকজ ইস নাম্বার ইজ নট অ্যাকুরেট। বুঝছেন? সো এটা কেন ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট, বিকজ হলো গিয়ে আপনার ওনার ম্যানেজমেন্ট তারা তাদের ডিসিশন নিতে পারবে না অথবা ভুল ডিসিশনটা নেবে যদি এই নাম্বারটা ইনকারেক্ট থাকে, আর এই নাম্বারটা ইনকারেক্ট তখনই থাকবে যদি ঠিক মতো চার্ট অফ অ্যাকাউন্টটা সেট আপ করা না হয়। রাইট। আচ্ছা, একদম স্মল বিজনেস এবং একটা বিগ বিজনেসে মানে সিও ডিজাইনে কি কোনো পার্থক্য থাকে? স্মল বিজনেসের রেগুলারলি আপনার কম চার্ট অফ অ্যাকাউন্ট থাকে বিকজ এক্সপেন্সগুলো কম থাকে, বাট বিগ বিজনেসে তাদের অনেক ধরনের আপনার এক্সপেন্স থাকে যার কারণে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট থাকে একটা লার্জ এবং বিগ। সো যদি কোয়েশ্চন করে বলেন যদি আমাকে, যেমন চার্ট অফ অ্যাকাউন্ট স্মল বিজনেসের জন্য সিম্পলিফাইড আমরা বলতে পারি, আর বড় মানে প্রতিষ্ঠানের জন্য এসে লাইক এক্সপ্যান্ডেড। সো বড় প্রতিষ্ঠানের এক্সপ্যান্ডেড যদি কোনো রংভাবে করা হয় তাহলে এটা ফিগার আউট করতে অনেক সময় লাগবে, বাট যদি স্মলার হয় তাহলে আপনি ইজিলি ক্যান ক্যাচ দ্য এরর এবং বলতে পারেন যে তখন ওই যে আমি যে এক্সাম্পল দিয়েছিলাম
আপনি বলে ফেলতে পারেন যে না অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে তো হওয়ার কথা না, ইট লুকস লাইক মানে সামথিং ইজ ডিফারেন্ট। সো কুইকলি আপনি কিন্তু এটা ফিগার আউট করে ফেলতে পারেন। বাট আপনার যদি এখন অ্যাডভার্টাইজিং, ইন্স্যুরেন্স, ফোন বিল, আপনার মোটর ভেহিকল, তারপরে হলো গিয়ে আপনার যদি মানে 50টা লাইন অফ আইটেম থাকে, সো ইটস গোনা বি ভেরি হার্ড আপনার জন্য ফিগার আউট করা যে কোন চার্ট অফ অ্যাকাউন্ট ইজ ওভার স্টেম, মানে ওভার ইনকাম দেওয়া হয়েছে, ওভার অ্যামাউন্টটা দেওয়া হয়েছে আর কোনটাতে কম দেওয়া হয়েছে। মানে আপনি তো আমাদের কমিউনিটি নিয়েও তো কাজ করেন, মানে আমাদের কমিউনিটি যারা স্মল বিজনেস পার্সন যারা, তারা কি সিইওটা কি সেট আপ করি ওনারা কি ব্যবসাগুলো করে? নট নেসেসারিলি। আমি মানে সবাই যে করে সেটাও না, সবাই যে করে না সেটাও না। সো ডিপেন্ডস অন লাইক আপনি কে কোন ধরনের বিজনেস, অথবা মানে কোন ওনার অথবা কোন ম্যানেজমেন্ট মানে তারা কিভাবে এটাকে ভ্যালু করে। সো ইটস এক্সট্রিমলি ভ্যালুয়েবল, আপনি কিন্তু কখনো এটা ইগনোর করতে পারবেন না। বাট to answer your question is that সবাই করে না, আনফরচুনেটলি না। করলে সুবিধা হতো, অফকোর্স সুবিধা হতো। কি সুবিধা হতো? নাম্বার 1, অডিটে পড়ার সম্ভাবনা কমে যেত। 2 হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকুরেট হতো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকুরেট যখন হতো তখন ম্যানেজমেন্টের ডিসিশন নিতে ইজি হতো, সো দ্যাট এই বিজনেসটা আলটিমেটলি এটা এক্সপ্যান্ড হইতো। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি একটু বলি যে মানে নিউ ইয়র্কের যারা স্মল যারা ব্যবসা করে থাকে, স্মল বিজনেস পার্সন যারা, সাধারণত মানে কোন ধরনের আর্থিক ভুলগুলো তারা করে থাকে? ওয়েল, আই মিন আমাদের কমিউনিটিতে একটা ভেরি কমন ভুল হয়, যেমন আমরা যখন বিজনেস করতে শুরু করি আমাদের ড্রিম থাকে লাইক আমরা সবাই বিজনেস ওনার, মাল্টিমিলিয়নিয়ার হয়ে যাব। সো এইটাতে অতি উৎসাহিত, যেটাকে বলা হয় অতি উৎসাহিত হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে 4-5 জন পার্টনার নিয়ে তারা বিজনেসটা সেট আপ করে ফেলে। বিকজ হলো গিয়ে বিগিনিংয়ে সবাই কমিটেড থাকে, অনেক জিনিস যেমন আপনার রাইটিং থাকে না, কার কী রেসপন্সিবিলিটি হবে, কে কী মানে ধরনের লাইক ক্যাপিটাল নিয়ে আসবে, অল দোজ থিংস, রাইট? সো এটা হওয়ার কারণে যখন আপনার 2-3 মাস চলে যায়, যেহেতু এটা রাইটিং না, প্রিডিফাইন না, অনেক সময় এটা মনোমালিন্য হওয়া শুরু করে, নাম্বার 1। নাম্বার 2 হলো তারা ওই যে আপনার যে এলএলসি ভার্সাস সি কর্প বা এস কর্পের সুবিধা অসুবিধা এগুলো অনেকটা চিন্তা না করে, বিকজ দেন দে ওয়ান্ট ওপেন, তারা তাদের বিজনেসটা খুব তাড়াতাড়ি ওপেন করতে চায়, বুঝছেন, উইদাউট থিঙ্কিং অফ এনিথিং, মানে কোনো হোমওয়ার্ক ছাড়াই জাস্ট একটা, রাইট, এক্স্যাক্টলি, অভিমত ছাড়া। সো এক হলো গিয়ে লিগ্যাল স্ট্রাকচার পিক করতে তাদের মিস্টেক হয়। 2 হলো গিয়ে কোনো কিছু অর্গানাইজ বা রিটার্ন না থাকার কারণে তখন পার্টনারশিপের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। 3 হলো গিয়ে মনে করেন আমাদের এক্সপেকটেশন ইজ হাই থাকে, মনে করি যেমন আমরা প্রথম মাস থেকে আমরা রেভিনিউ জেনারেট করব, বাট ইটস নট লাইক দ্যাট। একটা বিজনেস যখন কেউ শুরু করে, দেখবেন তো আপনি বিজনেসের রেন্ট, এমপ্লয়ি কস্ট, ইন্স্যুরেন্স, লাইটিং, অ্যাডভার্টাইজিং সবগুলো দেওয়ার পরে কিন্তু আপনি যদি বা আমি যদি কাজ করে থাকি আমার বিজনেসে, তার মানে আমি কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করলে যে ইনকামটা করতাম ওটাও কিন্তু আমি লুজ করতেছি। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল অফ দোজ থিংস, লাইক আপনার রিয়ালিটি। সো এই রিয়ালিটিটা অনেকে না জেনে যারা শুরু করে তাদের এক্সপেকটেশন হাই থাকে, আর এক্সপেকটেশন যখন হাই থাকে উইথিন 3-4 মান্থের ভিতরে ওই এক্সপেকটেশন ফল করে এবং এভরিথিং গট ম্যাসড আপ, তখন কিন্তু তারা কিন্তু অনেক সময় দেখা যায় লস দিয়ে এই বিজনেসটা সেল করে কিন্তু আউট হয়ে যেতে হয়। বাট এইটা যদি মানে আপনার ডিফারেন্টভাবে শুরু করা হতো, সো আপনি যদি বলেন যে মানে কোন ধরনের টিপস তারা ইউজ করতে পারতো সো দ্যাট ইট ডাজন্ট হ্যাপেন, রাইট? সো প্রথমেই আমি বলবো যেমন যারা বিজনেস করতে চাচ্ছেন, বিজনেস ইজ মনে করেন আপনি যদি ঠিক মতো আপনি বিজনেস চালাতে পারেন, আপনি যদি প্রোডাক্টটা যদি ডিফারেন্সিয়েট হয়, আপনি যদি প্রোডাক্টের দেওয়ার মাধ্যম যদি আরেকজন থেকে ডিফারেন্ট হয়, আপনি যদি সামথিং লাইক আপনি এমন একটা জায়গাতে প্রোডাক্টটা দিচ্ছেন অথবা সার্ভিসটা দিচ্ছেন ওই এরিয়াতে আর কেউ নাই, সো এই ধরনের যদি হয় আর আপনি যদি রিয়েলি কর্মঠ হন, হার্ডওয়ার্কিং, আপনার যদি গোল থাকে, তাহলে কিন্তু বিজনেস দেয়ার ইজ নো রিপ্লেসমেন্ট টু দ্য বিজনেস। মিনিং হলো একজন ফুল টাইম এমপ্লয়িতে তারা কিন্তু সেট অ্যামাউন্ট অফ স্যালারি পাবে, বাট একজন বিজনেস যদি ভালো করে করতে পারেন, স্কাই ইজ দ্য লিমিট, দেয়ার ইজ নো লিমিট। এখন এই স্কাই ইজ দ্য লিমিট আমরা সবাই চাই কিন্তু আমরা এটা রিচ করতে, রাইট? এখন এই স্কাই ইজ দ্য লিমিট কীভাবে আপনি রিচ করবেন? নাম্বার 1 হলো গিয়ে আপনার প্রথমে আপনাকে মানে লিগাল ওয়াইজ আপনাকে ফিক্স করে ফেলতে হবে যে কোন লিগ্যাল এন্টিটি আমি যদি সেট আপ করি তো আমার ট্যাক্সের ক্ষেত্রে কীভাবে এফেক্ট করবে, ট্যাক্স বেনিফিট পাবে। 2 হলো আপনি দেখতে হবে যে এই বিজনেসে যদি কোনো লসুট আসে আমার কি আদার কোনো বিজনেস বা কার বাড়ি গাড়ি কি আমাকে এফেক্ট করবে কি না, সো এটা আপনাকে দেখতে হবে। 3 দেখতে হবে যেমন
আমি যাকে পার্টনার হিসেবে নিচ্ছি আমাদের কমিটমেন্টটা কত দিন ধরে থাকবে এটা দেখতে হবে, বাইলজ বা অপারেটিং এগ্রিমেন্ট এটা দেখতে হবে। ফোর্থ হলো কি আপনার যে এক্সপেকটেশন বলছিলাম, মানে ডোন্ট থিঙ্ক টু মাচ এক্সপেকটেশন, বাট মনে করেন আপনার গোল থাকতে হবে, এইম থাকতে হবে এবং হার্ড ওয়ার্কিং দিয়ে এটা প্রুফ করে এটা যেতে হবে। এবং আরেকটা জিনিস হলো 3 থেকে 6 মাসের যে কোনো বিজনেসে 3 থেকে 6 মাসে রান করার মতো ক্যাশ রিজার্ভ থাকা উচিত। কারণ হলো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান্স আপনার যখন মানে ক্যাপিটালটা এনাফ থাকবে না তখন আপনি বিজনেসটা রান করবে না, ইউ লুজ এভরিথিং, ইউ লুজ ইউর এমপ্লয়ি, ইউ লুজ ইউর কাস্টমার, you cannot pay the rent, এবং ওনার এসে বলবে যে না you cannot pay the rent, মানে you going out of the business, right? So all those things যদি কেউ যদি রিসার্চ করে যদি শুরু করে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না ওই বিজনেসটা যে 100% রান করবে, বাট এই বিজনেসটা আপনার বঙ্গুর অথবা মানে শাটডাউন হওয়ার চান্সেস অনেক কম থাকবে কম্পেয়ার টু যারা এই জিনিসগুলো আগে থিঙ্ক না করে বিজনেসটা শুরু করবে। চমৎকারভাবে আপনি বললেন। আচ্ছা, মানে আমরা একদম পুরো আলোচনাটার মধ্যে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ট্যাক্স ফাইলিং, ট্যাক্স সেভিংসে একজন সিপিএর ভূমিকা অসাধারণভাবে থাকে, কারণ একজন সিপিএর পরামর্শ নিয়ে এই কাজগুলো যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা সেফ জায়গাতে থাকতে পারি এবং কিছু বেনিফিটও আমরা পেতে পারি। আচ্ছা, মানে আইআরএস থেকে তো অনেক সময় অডিটের যে নোটিশ যদি আসে আর কি, সেক্ষেত্রে সিপিএ আসলে কীভাবে হেল্প করে বা তাদের ভূমিকাটা কী থাকে? যখন আইআরএসের কাছ থেকে একটা লেটার আসে এবং এই আইআরএসের অডিটের কাগজ যদি, এখন আইআরএসের কাছ থেকে লেটার পাওয়া মানেই অডিট না। ওকে, আমি প্রথমে বলতে চাইবো যে মানে আপনাকে অডিট করার দরকার নাই, জাস্ট লাইক রিড দ্য লেটার। এই লেটারটা শুধুমাত্র হতে পারে যে আমরা আপনার ট্যাক্স রিটার্নটা ভেরিফাই করতে চাচ্ছি যে আপনি এটা সাবমিট করছেন, অন্য কেউ আপনার ইনফরমেশন চুরি করে সাবমিট করে না, এটা জাস্ট লাইক আপনার আইডেন্টিফিকেশন। সো যদি এটা যদি আইডেন্টিফিকেশনের জন্য লেটারটা হয় তাহলে ইট জাস্ট লাইক মনে করেন আপনার ইনফরমেশন তারা আপনার কাছ থেকে নেবে এবং এটা ভেরিফাই করে এটা শেষ হয়ে যাবে। ইটস ভেরি সিম্পল, রাইট? ওয়ার্স্ট কেস সিনারিও হতে পারে যে হ্যাঁ তারা বলতে পারে যে ওকে এই যে লেটার, এই লেটারে আপনার ট্যাক্স রিটার্নকে আমরা অডিটে সিলেক্ট হয়েছে এবং অডিটে সিলেক্ট হওয়ার মেন কারণ হলো কি আপনার যে স্কেজুয়াল সি সেলফ এমপ্লয়েড ইনকাম অথবা আপনার যে হাউস ইনকাম স্কেজুয়াল ইতে যে রিপোর্ট করছেন ওইখানে কিছু এক্সপেন্স দিচ্ছেন, আমরা মনে করতেছি এই এক্সপেন্সগুলো ওভার এস্টিমেটেড, প্লিজ প্রোভাইড দ্যার সাপোর্ট, বুঝছেন? সো এই লেটারটা যদি হয় তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং আপনাকে এটা পে অ্যাটেনশন করতে হবে, বুঝছেন? পে অ্যাটেনশন এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো এটা নিয়ে একজন সিপি অথবা ইএকে নিয়ে যাবেন, নিয়ে তারা আপনার ট্যাক্স রিটার্নকে দেখে তখন দেখবে যে আপনার কী কী এক্সপেন্স আপনার ট্যাক্স রিটার্নে দেওয়া হয়েছিল, ওইগুলার আপনার সাপোর্ট। এখন সাপোর্ট আসলে কি? সাপোর্ট হলো গিয়ে আপনার ইনভয়েস, রাইট? সাপোর্ট হলো গিয়ে গ্যাস যদি নিয়ে থাকেন গ্যাসের রিসিপ্ট, যদি ইন্স্যুরেন্স পে করে থাকেন ইন্স্যুরেন্সের ইনভয়েস, অল দোজ থিংস, রাইট? এখন আপনি বলবেন যে মানে এটা কি সবার থাকে কি না? মোস্ট অফ দ্য টাইম মানে মানুষের লাইক 70-80% এটা থাকে না, বুঝছেন কি বলছি? এখন আইআরএস এটা বুঝে, লাইক মানে তারা মানে যেটা এস্টিমেটেড তারা যদি রিজনেবল মনে করে তারা মানে দে টেক ইট, বাট যদি ইফ এনিথিং গোজ অ্যাবাভ অফ দ্য মানে রিজনেবল ওইটাকেই কিন্তু তারা ধরে। কারণ হলো কি আপনার ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ট্যাক্স রিটার্ন তারা মনে করেন হিউম্যান কিন্তু এটাকে মানে অডিটে ধরে না, তারা মেশিন দিয়ে তারা প্রিসেট মনে করেন আপনার কিছু ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু এটা করে। যেমন সে ফর এক্সাম্পল আপনার যদি স্কেজুয়াল সিতে যদি ইনকাম থাকে 15,000 ইনকাম আর আপনি যদি এক্সপেন্স দেখেন 25,000, তার মানে আপনার লস কত? 10,000, রাইট? এটা মানে আপনার মানে অডিটে ধরার পরে সম্ভাবনা বেশি, রাইট? অথবা যদি মনে করেন আপনার স্কেজুয়াল সিতে মানে আপনার গ্যাস ইনকাম এক্সপেন্স দেখাইছেন, রিপেয়ার দেখাইছেন, ইন্স্যুরেন্স দেখাইছেন, বাট আরেকটা লাইন আইটেম লাইক মিসসেলেনিয়াসে আপনি একটা বড় অ্যামাউন্ট দেখাই দিচ্ছেন, রাইট? এই মিসসেলেনিয়াস মানেটা কি আসলে কি বোঝাচ্ছেন ওটা কিন্তু আইআরএস জানতে চাবে, রাইট? সো দেয়ার আর কাপল অফ দ্য ট্রিক্স আছে যেটা মনে করেন আপনার আইআরএস এর অডিট থেকে বাঁচার জন্য আমরা এগুলো অ্যাভয়েড করি এবং ক্লায়েন্টদেরকে বলি যে হ্যাঁ না এইভাবে করা উচিত না, এইভাবে করলে আইআরএস এর অডিটে আপনি ধরা পড়ে যাবেন বেশি। সো গো ব্যাক টু ইয়ার আপনার কোয়েশ্চেনে যেটা ছিল যেমন আপনার এই আইআরএস এর লেটারটা অডিটটা কিভাবে রিপ্রেজেন্ট করে। সো এটা রিপ্রেজেন্ট করতে গেলে আপনাকে হতে হবে ইএ অথবা সিপিএ। নর্মাল ট্যাক্স পেয়ার যারা আছে তারা কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে না, এবং যখনই রিপ্রেজেন্ট করবে তখন ওই যে আপনার সাপোর্টগুলো বলছিলাম ইনভয়েস, রিসিপ্ট, আপনার এই সবগুলো হাতে করে নিয়ে যেতে হবে। আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ইফ সামওয়ান আপনাদের হাতে নাই, এটা আসলে মানে এটা কত ধরনের
এটা কি আসলে খুবই মনে করেন আপনার মানে সিভিল আপনার কি বলে যেমন সিভিল পেনাল্টি অথবা লাইক আপনার এটা ক্রাইম কিনা, অনেকে বলে মানে ভয় পেয়ে যায় ক্রাইম কিনা। ট্যাক্স যদি আপনার আইআরএস এর ধার্য করে আপনার ট্যাক্স রিটার্নে আর আপনি যদি দিয়ে দেন, ইটস নট লাইক এ ক্রাইম, বুঝছেন, ইটস নট এ ক্রাইম। হাউএভার আপনার যদি বিজনেস করতেছেন ক্যাশে, আপনি রিপোর্ট করছেন 100,000 বাট আপনার বুকের লেখা আপনি 500,000, দ্যাট ইজ এ প্রবলেম, বুঝছেন কি বলছে? সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো আপনাকে দেখতে হবে যেমন আপনি মানে আপনার ডিগ্রি অফ মিসপ্রেজেন্টেশন অথবা কতটুকু ভুল করছেন আপনি। সো নট এভরিথিং ইজ লাইক আপনার ক্রাইম, বাট আপনি যদি ওই যে অডিটের যে এক্সাম্পল আমরা দিছিলাম, যদি আপনি যদি এক্সপেন্সটা অথবা ইনভয়েসটা দিতে না পারেন, তখন আইআরএস বলবে ওকে ঠিক আছে আপনি এই এক্সপেন্সের ইনভয়েস দিতে পারেন না, এই এক্সপেন্সটা আমরা কাউন্ট করব না। সো যদি এই এক্সপেন্সটা আপনি কাউন্ট না করেন তাহলে আপনার নেট ইনকামটা আগে যেটা ছিল ওটা থেকে বেড়ে যাবে, বিকজ এক্সপেন্সটা কাউন্ট করতেছে না। যখন নেট ইনকামটা বেড়ে যাবে আপনার ট্যাক্স লাইবিলিটি কিন্তু বেড়ে যাবে। তখন বলবে যে বেসড অন আওয়ার অ্যানালাইসিস অথবা রিভিউ অফ দ্য অডিট আপনার এই ট্যাক্স আসছে, আপনি যদি এটা দিয়ে দেন শেষ, তাহলে আর কোনো ঝামেলা থাকে না, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। রাইট। আর স্পেশালি মানে যে ইনভয়েসের ক্ষেত্রে আমি বলবো যে স্পেসিফিকভাবে যদি একটা ক্রেডিট কার্ড আমি ইউজ করি, যে আমাদের গ্যাস কেনার ক্ষেত্রে আমি সারা বছর ধরে যদি একটি ক্রেডিট কার্ড ইউজ করি, ওই ক্রেডিট কার্ডে অন্য কিছু করলাম না, ইনভয়েসগুলোতে আমি ডেফিনেটলি আমার আনফরচুনেটলি মানে এটা ইজ নট এনাফ। ও রিয়েলি? ওকে, রাইট। মানে এটা আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট এন্ড ইভেন যদি আপনার ডেবিট কার্ডও থাকে, ডেবিট কার্ড থেকে যদি করছেন, দ্য স্টেটমেন্ট ইজ নট এনাফ। কারণ হলো গেছে কেন এনাফ না, যেমন সে ফর এক্সাম্পল আপনি হোম ডিপোতে গেছেন, রাইট, আপনি আমি মানে যে আইআরএস অডিটর কিভাবে বুঝবো আপনি যে ঠিকানা স্টুডিওর জন্য এটা কিনছেন নাকি আপনার বাসার জন্য কিনছেন, রাইট? তখন এটা ডিপেন্ডস, তখনই মানে বোঝা যাবে যখন আপনার ইনভয়েসটা আসবে। সো ইনভয়েসে লেখা থাকতে হবে ঠিকানা ইনস্টেড অফ আপনার পার্সোনাল নেম, বুঝছেন? যদি ঠিকানা লেখা থাকে তাহলে বুঝবো এটা ঠিকানার এক্সপেন্স। বুঝা গেছে? বুঝতে পারছি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই একটুখানি, মাল্টি স্টেট বা অনলাইন ব্যবসার জন্য আসলে ট্যাক্স কমপ্লায়েন্সের বিষয়গুলো কতটা ভিন্ন? ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা প্যান্ডামিকের পরে দেখছি আমরা বাসায় বসে আমরা কাজ করি এবং এক স্টেটে বসে কাজ অন্য স্টেটের কাজ করি, অথবা সবাই এখন অ্যামাজনের বিজনেস করে থাকে, রাইট? সো ইট গেটস কমপ্লিকেটেড হলো যেমন আপনি যেই স্টেট থেকে, সে ফর এক্সাম্পল আমি নিউ ইয়র্ক থেকে বসে আমি লাইক নিউ জার্সির একটা কোম্পানি অথবা পেনসিলভেনিয়া একটা কোম্পানি কাজ করতেছি আমি এজ এ ফুল টাইম এমপ্লয়ি, রাইট? তখন আমাকে আমার ট্যাক্স রিটার্নটা হবে আপনার ফেডারেল ট্যাক্স রিটার্ন তো সবারই থাকে, দেন স্টেট কিন্তু আমার নিউ ইয়র্কের করা লাগবে, এর সাথে সাথে আমার পেনসিলভেনিয়ারও করা লাগবে, বিকজ হলো কি নিউ ইয়র্কে বসে আমি রেসিডেন্স হিসাবে ছিলাম, যার কারণে আমাকে রেসিডেন্স ট্যাক্স রিটার্ন করতে লাগবে, আর পেনসিলভেনিয়া ওটা হবে লাইক আপনার ইনকাম জেনারেশন, আমি ওইখান থেকে করছি। সো দ্যাট মিনস আমার 3টা সেকশন থাকবে আমার ট্যাক্স রিটার্নের, ফেডারেল, নিউ ইয়র্ক অ্যান্ড পেনসিলভেনিয়া, বুঝছেন কি বলছেন? সো এটা হলো কি আপনার মাল্টি স্টেট। যখন যারা বিজনেস করেন মাল্টি স্টেটে তাদের জন্য আরও কমপ্লেক্স। সো সে ফর এক্সাম্পল আমি বিজনেস, আমার অফিস সিপি অফিস নিউ ইয়র্কে আছে এবং আমি এখন একটা মেরিল্যান্ডে একটা অফিস করে ফেললাম, রাইট? মেরিল্যান্ডের ওইখান থেকে যে আমার ইনকাম আসতেছে, আমার সার্ভিসে কিন্তু সেলস ট্যাক্স নাই, বাট সে ফর এক্সাম্পল 99 সেন্টসের একটা স্টোর নিউ ইয়র্কে তাদের কর্পোরেশন আছে এবং মেরিল্যান্ডের সেম কর্পোরেশন তারা করতেছে, এবং ওই যে মেরিল্যান্ডের কাছ থেকে তারা যে সেলস ট্যাক্স কালেক্ট করতেছে তারা কিন্তু ওইটা মেরিল্যান্ডে দিতে হবে, আর নিউ ইয়র্কের লোকেশনের সেলস ট্যাক্সটা নিউ ইয়র্কে দিতে হবে। সো দ্যাটস ওয়াই দ্য মাল্টি স্টেট অলওয়েজ গেটস কমপ্লেক্স, এবং আপনাকে ভালো করে ফোকাস করতে হবে এবং রুলস রেগুলেশন মানতে হবে, বিকজ ইচ স্টেট, প্রতিটা স্টেটের রুলস রেগুলেশন কিন্তু ডিফারেন্ট দেন আদার স্টেট। আচ্ছা, মানে একজন সিপিএ মানে ভালো সিপিএ আমি কীভাবে বুঝবো, আমি কীভাবে চুজ করবো আমার সিপিএকে? সো দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন। কারণ হলো আপনাকে দেখতে হবে আমরা যখন সিপিএ হই আমাদের কিন্তু কন্টিনিউইং এডুকেশন করতে হয়। সো কন্টিনিউইং এডুকেশন হলো গিয়ে আপনার ল চেঞ্জ হচ্ছে কি, নতুন কি রেগুলেশন আসতেছে, এগুলো আপনি দেখতে হবে যে আপনার কোন সিপিএ এটাকে ফলো করতেছে, কনস্ট্যান্টলি ওটা সংক্রান্ত আলাপ করতেছে, বিকজ হি ইজ নোন টু দিস অ্যাক্ট। দুই হলো কি দেখতে হবে আপনাকে হু ইজ অ্যাভেলেবল, বিকজ হলো কি যখন আপনি ডাজেন্ট ম্যাটার কত ভালো আপনি ডাক্তার হন না কেন, আপনাকে যদি আপনার আমরা যদি না পাই তাহলে আমি কিন্তু আই কুড ডাই, রাইট? বিকজ হলো কি আমার মানে ডিজিজটা এত ওয়ার্স্ট হতে পারে, আই কুড ডাই। সো অ্যাভেলেবিলিটি, নলেজেবল, তারপরে হলো গিয়ে আপনার মানে হাউ এক্সপার্ট ইট ইজ, ইন্ডাস্ট্রি এক্সপার্ট,
এগুলো দেখে আপনি চুজ করতে হবে যে মানে আপনি কোন ধরনের সিপিএ অথবা কোন সিপিএটা আপনার জন্য রাইট। এবং একজন সিপি এবং ক্লায়েন্টের মধ্যে আসলে সম্পর্কটা বোধহয় মানে খুবই স্বচ্ছ থাকাটা খুবই জরুরি। এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে আমি একটা বলি যেমন আপনি 3টা জায়গায় আপনি ইউ ক্যান নট হাইড ইউর লাইক সিচুয়েশন অ্যান্ড ইনফরমেশন। কোন 3টা? এক হলো ডাক্তারের কাছে আপনি হাইড করা উচিত না, নাহলে আপনার রং মেডিকেশন হয়ে যাবে। 2 হলো কি আপনার অ্যাটর্নি, যদি আপনি অ্যাটর্নির কাছে যদি ঠিক ইনফরমেশন না দেন তাহলে ডিফারেন্ট ফর্ম ফাইল হবে। আর 3 হলো কি আপনার অ্যাকাউন্টেন্ট অথবা সিপিএ যারা ট্যাক্স প্রিপেয়ারার আছে, আর না হলে আপনার ট্যাক্স রিটার্নটা ভুল হয়ে যাবে। সো very important to be like আপনার accurate হওয়া, very important to be like আপনার clear message দেয়া, very important to be like আপনার ভালো সম্পর্ক as well থাকা। কারণ হলো কি আমরা মানে we as a CPA hold as a bigger responsibility to protect আপনার ইনফরমেশনটা প্রোটেক্ট করার হিউজ রেসপন্সিবিলিটি আমাদের কাছে থাকে, যাতে লাইক মানে আমরা অনেক জিনিস মনে করেন আপনার জানি বাট আমরা বলি না, ইচ্ছা করে বলি না, বিকজ আমাদের একটা এথিক্সের বাধা দেয়া অথবা আমাদের প্রফেশনে বাধা দেওয়া। সেম থিং ডাক্তার এবং লাইক আপনার লয়ার, অ্যাটর্নি যারা আছে এবং সিপিএরা আছে, ইটস অ্যাবসোলিউটলি নেসেসারি অ্যান্ড ইম্পর্টেন্ট টু বি ক্লিয়ার মেসেজ এবং ভেরি গুড সম্পর্ক এবং স্বচ্ছতা, ট্রাস্টেড একটা সম্পর্ক। রাইট। আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে শেষ করবার আগে জানতে চাইবো একদম একেবারে রিসেন্ট কোনো আপডেট আছে কিনা। আমি জানি অসংখ্য আপডেট নিয়ে আপনারা প্রতিদিনই কাজ করেন, যদি এক্সক্লুসিভ কোনো আপডেট যদি বলতে চান ক্লায়েন্টের। সো এক্সক্লুসিভ 2টা আপডেট, একটা হলো নিউ ইয়র্ক স্টেটের জন্য অনলি, আরেকটা হলো গিয়ে আপনার ওভারঅল আমেরিকার জন্য। আমেরিকার জন্য আমি আজকেই কিন্তু ফেসবুকে শেয়ার করছি যে $600 ট্যারিফ ডিভিডেন্ড চেক। ওকে, রাইট। সো প্রেসিডেন্ট ট্রাম্প উনি বলতেছেন যে মানে আমরা আমেরিকান রেসিডেন্টদেরকে অথবা আমেরিকান সিভিলিয়ানদেরকে দেব। এখন এটা কি ল হয়ে গেছে? না, ইটস রিসেন্টলি আজকে কালকে উনি এটা শেয়ার করছেন, এবং আমরা জানি যেমন ট্রাম্প যেটা শেয়ার করেন এটা কিন্তু হয়ে যায় অলমোস্ট। যেমন প্যান্ডামিক 1, 2, 3 PPL, EIDL, মানে উনি অনেক প্রণোদনা দিয়েছেন। সো যদি এটা যদি আপনার মানে এফেক্টিভ হয় তাহলে $600 করে আমরা সবাই আমেরিকান সিটিজেন বা ট্যাক্স পেয়ার যারা আছেন সবাই পাবেন, এবং ইনক্লুডিং চাইল্ড এজ ওয়েল। এখানে কিছু ইনকামের লিমিটেশন আছে। আমি যদি সিঙ্গেল ট্যাক্স ফাইলার হই আমার ইনকাম থাকতে হবে 75 এর নিচে, যদি হেড অফ হাউস হোল্ড হই তাহলে 112,500 এর নিচে হতে হবে, আর মেরিট ফাইলিং জয়েন্টলি হলে আমার 150,000 ইনকামের নিচে হতে হবে। যদি হয় তাহলে আমরা $600 কখন কবে কিভাবে মানে পাওয়া দেবে এটা এখন আমরা জানি না, ভেরি রিসেন্ট, বাট আমরা আপডেট করে দেবো যদি মোর ইনফরমেশন এটাকে আমরা জানি। এখন আপনি বলতে পারেন যে আমি ট্যারিফ ডিভিডেন্ড চেক বা এটা আসলে মানে বিহাইন্ডটা কি আসলে, রাইট? আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সেকেন্ডবার মানে ইলেক্টেড হওয়ার পর থেকে উনি কিন্তু 2টা বিষয় নিয়ে খুবই মানে কাজ করতেছেন। একটা হলো ইলিগাল ইমিগ্রেন্ট, আর একটা হলো গিয়ে ট্যারিফ। সো ওনার কথা হলো যেমন আমরা বাইরের দেশের আমেরিকাতে মানে গুড সেল করে তারা মানে দে আর গেটিং মানে অনেক অ্যামাউন্ট ডলার ইনকাম, ফরেন ইনকাম তারা নিয়ে যাচ্ছে আমাদেরকে কিছু না দিয়ে। সো দে শুড গিভ আস সামথিং, রাইট? এটা হলো গিয়ে ট্যারিফ। সো ট্যারিফটা হলো এক্সট্রা ট্যাক্স যদি আমেরিকান বিজনেস ওনার বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে, তাহলে যে প্রাইসটা তারা পে করে গুডসের জন্য এর এডিশনালি একটা এক্সট্রা ট্যাক্স ইউএস গভর্নমেন্টকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। যখন এই ট্যারিফ যখন প্লেস হয়েছে, প্লেসের কারণে কিন্তু আপনার $100 বিলিয়ন কিন্তু অলরেডি কালেক্ট হয়ে গেছে রাজস্ব হিসেবে, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা প্রেডিক্ট করতেছেন এন্ড অফ 2025 এটা $300 বিলিয়নে চলে যাবে। সো যেহেতু এটা $300 বিলিয়নে চলে যাবে, তখন উনি বলতেছেন যে আমাদের আমেরিকান নাগরিকদের প্রাপ্য এই টাকাটা। এক্স্যাক্টলি, রাইট। বাট উনি আরেকটা জিনিস বলছেন, যেমন আমাদের ইউএস এর ডেপ্ট মেট করা, ওটা হলো কি আমাদের প্রায়োরিটি, আর এর সাথে সাথে আমাদের নাগরিককে কিছু দেওয়া উচিত। আমার আলোচনা একটু আগে আমি আরেকটা জিনিস আমি মানে বলছি, যেমন সে ফর এক্সাম্পল এই $600 আপনি পেলেন ওয়ান টাইম, রাইট? বাট আপনি কিন্তু কিছু জিনিস লুজ করতেছেন। লুজটা হলো যেমন ওই যে ট্যারিফের কারণে যে বিজনেস ওনাররা যে প্রোডাক্টটা আগে $1 নিত, এখন কিন্তু $1.10 লাগতেছে, এবং এই $1.10 কিন্তু বিজনেস ওনার কিন্তু আমাদের উপরে ছাপায় দিচ্ছে, এবং আমরা যারা আগে $1 দিয়ে কিনতাম সেইটা
$1.10 দিয়ে Right, কিনবো, রাইট? right, সো দ্যাট মিনস একদিকে আমরা বেশি আপনার প্রাইস দেব আর সাথে আরেকদিকে আপনার আমরা পাচ্ছি ব্যালেন্স একটু ব্যালেন্স করে ট্রাই করবেন। So, Right, এটা right, হলো কি আমাদের মানে মোস্ট রিসেন্ট নিউজ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে এসে অনেকগুলো তথ্য আমরা জানলাম। আসলে একজন সিপিএ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, স্পেশালি একদম প্রতিদিনের জীবনে আর কি, মানে ফিনান্সিয়াল জায়গাটাতে কীভাবে সাপোর্টটা আসলে সিপিএ করতে পারে, ইন ডিটেল আমরা জানলাম এবং রিসেন্ট তথ্যগুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসবেন। ধন্যবাদ আবির ভাই আমাকে আমন্ত্রিত জানানোর জন্য, এবং ধন্যবাদ সকল ঠিকানার দর্শকদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আজকের আলোচনায় বুঝতে পারলাম সিপিএ কেবল ট্যাক্স ফাইল করার জন্যই নয়, বরং একটি ব্যবসার আর্থিক পরিকল্পনা, সঠিক হিসেব এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অত্যন্ত জরুরি। আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথিকে অনেক 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 ধন্যবাদ, সুন্দর করে এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। ঠিকানা বিজনেস জাংশনের পরবর্তী এপিসোডে নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে।